জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হলো চরম হট্টগোল। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ক্ষোভ জানান এনসিপি নেতারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ছেড়ে যান বিদেশি কূটনীতিকরা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে। যেখানে আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো প্রামাণ্যচিত্রই নয়। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। ভুল তো মানুষ করেই, ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। যেই আবু সাঈদের রক্তের কারণে, যেই আবু সাঈদ শাহাদাত বরণ করার কারণে বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে পেয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সেই আবু সাঈদের মতো একজন বীর শ্রেষ্ঠ রাষ্ট্রের নায়ককে যারা তাদের ডকুমেন্টারিতে পর্যন্ত উপস্থাপন করতে পারে না, আমি মনে করি তাদের কোনো ধরনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বলতে কিছু নেই। ঐতিহাসিক 5 আগস্ট পুরো জাতির সামনে বিএনপি কট। রাষ্ট্রপতির অনুষ্ঠানে তারেক রহমানের মান সম্মান কিচ্ছু নাই। বিএনপির মান সম্মান শেষ, বাংলাদেশের মান সম্মান শেষ। যে কাণ্ড ঘটেছে, বিদেশি কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির অতি গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে, ঐতিহাসিক 5 আগস্টে, কিন্তু বিএনপির স্যাঁচরামি দেখে কূটনীতিকরা উঠে চলে গেছে। আওয়ামী লীগ 16-17 বছর থাকার পরেও বাংলাদেশের যেই মানুষদের কোনো ধরনের ন্যূনতম পরিবর্তন হয় নাই, সেই দেশে 36শে জুলাই পালন করার দিব্যি প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। 22 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। ঐতিহাসিক 5 আগস্টে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে পুরো জাতির সামনে বিএনপি ধরা খেয়ে তারপরে জামাত এনসিপির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পিছু হতে বাধ্য হল। এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না একটা ক্ষমতাসীন দলের জন্য। ইনস্ট্যান্ট প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। দর্শক, ইতিহাস বিকৃতি করতে যে বিএনপি যে হাতে নাতে ধরা পড়লো, তাতে একদিকে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজেই ভৎসনা করেছেন। তিনি নিজেই বলেছেন যে আবু সাঈদের ছবি নাই, এটা কিসের ডকুমেন্টারি। দর্শক, তার চাইতে বড় বিষয় যে বিএনপি যে আসলে গিরগিটি, পটিবাজ এবং সুসময় আসলে দুঃসময়ের ইতিহাস ভুলে যায়, তার হাতে নাতে একটা প্রমাণ দেখাবো। দর্শক, বিএনপির অফিসিয়াল পেজ বিএনপির শত্রু। দর্শক, 3 আগস্ট 2024-এ বিএনপি লাইভ ভিডিও প্রচার করেছে, টেলিকাস্ট করেছে। ক্যাপশন, শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবিতে আগামীকাল রোববার সারা দেশে সর্বত্র অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটা বিএনপির অফিসিয়াল পেজের বিএনপির পোস্ট, এবং নাহিদ ইসলাম যে এক দফা পেশ করছেন, পাঠ করছেন, সেই ভিডিও এখানে এখনো মজুদ আছে। পোলাপান সেই ভিডিওর নিচে কমেন্ট করে এখন আবার চিনি ছাড়া লাড়া দিয়ে সামনে এনেছে। আর এদের ডকুমেন্টারিতে নাহিদ ইসলাম থাকে না, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ থাকে না, থাকে তারেক রহমান। এতে যে বিষয়টা হয়েছে, আমাদের দুষ্ট তরুণ প্রজন্ম নাহিদ ইসলামের ছবির জায়গায় এআই দিয়ে এডিট করে তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে যে এক দফার ঘোষক তারেক রহমান। তা বিএনপি নিজেরা অতি ক্রেডিটবাজি করতে যে এভাবে তারেক রহমানকে অপমানিত করলো। বিএনপির নিজেদের পেজ নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। দর্শক, এতে যেটা হয়েছে, প্রতিবাদের মুখে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম ক্ষমা করেনি। তারা বলেছে এটা উদ্দেশ্যমূলক, এটা ভুলে হয়ে গেছে তা না। আচ্ছা, এই এত একটা স্পর্শকতার ডকুমেন্টারি, ইতিহাস বিনির্মাণের একটা ঘটনা ঘটবে, এটা আগে মুক্তিযুদ্ধ মন্ত্রী জানবেন না? এখন কেন ক্ষমা চাইতে হবে? আগে তিনি কি করেছেন? আগে তিনি দেখেন নাই না? ভেবেছিলেন যে কেউ কিছু বলবেন, আমরা পার পেয়ে যাবো, তারেক রহমানকে মাস্টার মাইন্ড এক দফার ঘোষক বানিয়ে পার পেয়ে যাবো। না, পার পেলেন না। দুঃখ প্রকাশ করে কিন্তু লাভ হলো না, এনসিপি ঠিকই ওয়ার্কআউট করেছে। এরপরে দেখেন যে লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো বিএনপি। রাষ্ট্রপতির ভাষণের সময় রাষ্ট্রপতির উপস্থিতিতে যতটা হট্টগোল আমরা দেখেছি, রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়েছে। তিনি বলছেন যে জাতীয় অনুষ্ঠানে এরকম বিশৃঙ্খলা রাষ্ট্রপতির সামনে এটা দুঃখজনক। রাষ্ট্রপতি কি তার মান সম্মান নিয়ে বয়ান দিতে হচ্ছে, এবং তাকে বলতে হচ্ছে যে আমি তো উড়ে এসে জুড়ে বসিনি। কে বা কারা এই দুঃখজনক পরিস্থিতি তৈরি করেছে? বিএনপি। এবং আরো বেশি লজ্জার, এখানে রাশেদ খান, বিএনপি কর্মী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, রাজনৈতিক সহকারী, তিনি বক্তৃতা দেওয়াকালীন সময়ে
সবাই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে আছেন সেখানে বিএনপির একজন কর্মী বক্তৃতা দিচ্ছেন, সচিব মর্যাদার, আর সবাই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আত্মহত্যা করা উচিত। যে কি অনুষ্ঠান করে, এবং সেটা সহ্য করতে হয়েছে, এবং ভুয়া ভুয়া স্লোগান সম্পূর্ণ যৌক্তিক। আবার কূটনীতিকরা উঠে চলে গেছেন, পুরো বাংলাদেশের মান সম্মান নষ্ট করেছে বিএনপি। এই আয়োজকরা কারা? এর আগে দেখেন প্রধান উপদেষ্টা সকালের দিকে, প্রধান উপদেষ্টা সাবেক প্রফেসর ইউনূস অনুষ্ঠানে আছেন, অথচ তার জন্য কোনো চেয়ার রাখা হয়নি, তিনি দর্শক সারিতে বসে আছেন পেছনের দিকে, মানে তার সামনে বিএনপি আর অনেকে আছে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে সামনে বসিয়েছেন। তা আগে কেন প্রফেসর ইউনূসের জন্য সামনের সারিতে প্রধানমন্ত্রীর পাশে চেয়ারের ব্যবস্থা করা হলো না? এর মানে বিএনপিতে যারা আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারেক রহমানের আশেপাশে, এরা কারা? এরা কি আসলে তারেক রহমানকে বাঁচাতে পারবে, না পদে পদে বাংলাদেশকে, তারেক রহমানকে, রাষ্ট্রপতিকে এভাবে অপমানিত করবে, অপমান এবং লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে? এটা বিএনপিকে ভাবতে হবে, তারেক রহমানকে ভাবতে হবে যে আসলে তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা তারেক রহমানের জন্য সেফ না, নিরাপদ না। তো দর্শক, এর মধ্যে দেখেন আর এক নব্য মন্ত্রী গজিয়েছে, ইশরাক। এই ইশরাক ছেলেটা কিছুদিন আগে আর এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন। 3 বাহিনীর প্রধানের সাথে মিলে সেলফ দিয়েছিলেন। অনেকে বলেন তিনি কোন বাহিনীর প্রধান? চাঁদাবাজ বাহিনীর প্রধান। তো চাঁদাবাজ বাহিনীর প্রধান এটা বলেন মানুষ মনে করে, নইলে 3 বাহিনীর প্রধানের সাথে দাঁড়িয়ে তো সেলফ দেওয়ার কথা না। ইশরাক সাহেব তিনি মাইক হাতে নিয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, হ্যাঁ আপনারা কারা, আপনারা এখানে ডকুমেন্টারি জাহির করতে এসেছেন, নিজেদেরকে জাহির করতে এসেছেন। একে আবার শান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে না এই ইশরাক তো মান সম্মান যা আছে বাকিটা ডুবাবে। তারপরে সিনিয়র মন্ত্রী আক্তার হোসেনকে ডেকে ক্ষমা টমা চেয়ে কিছুটা হলেও মান সম্মান বাঁচিয়েছে। তো ইশরাকের যে এই চিল্লাইয়া ওঠা, চিৎকার করে ওঠা, এতে হিতে বিপরীত হয়েছে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এমন ট্রল হয়েছে, ইশরাকের বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কুকুরের যে একসাথে অনেকগুলো কুকুর চিৎকার করলে যে সাউন্ড বা যে পরিস্থিতি তৈরি হয়, সেই সাউন্ড দেওয়া হয়েছে, তারপরে সেগুলো প্রচার করছে। আর সব মিলিয়ে বাস্তবতা তো পুরো জাতি জানে, এক দফার ঘোষণা কে দিয়েছে, এক দফার ঘোষক কে, এটা তো এস্টাবলিশ, এটা তো বিএনপি সার্টিফাইড। আমি শোনালাম প্রথমে, বিএনপি বলছে যে নাহিদ ইসলাম, এবং এটা রাজপথের ইতিহাস। এটা নতুনভাবে ডকুমেন্টারিতে ওরকম শত ডকুমেন্টারি তৈরি করেও কোনো লাভ নেই, ওইসব ডকুমেন্টারি তৈরি করে তাদেরকে সরি বলতে হয়। এদিকে ক্রেডিট নিয়ে এই ঘটনা, এই কাণ্ড, জামাতের লোকজন কিন্তু এখানে এনসিপির পক্ষে দাঁড়িয়েছে, কারণ এখানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের প্রশ্ন, জামাতের প্রশ্ন না। কিন্তু জামাতকে যখন ডিমিট করা হয় তখন কিন্তু এনসিপি এভাবে জামাতের পক্ষে দাঁড়ায় না, কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই এই এক দফা প্রশ্নে নাহিদ ইসলামের পক্ষে দাঁড়িয়েছে এবং বিএনপির বিরুদ্ধে সবাই বলেছে। দেখেন জামাত নীরবে নিবৃতে তারা তাদের কাজ করে গেছে। ক্রেডিট নিয়ে এদিকে ঝগড়া, কেউ ইতিহাস বিকৃতি করে, কেউ এক নতুন নতুন এক দফার ঘোষক বের হয়। ওদিকে জামাত ক্রেডিট নিয়ে কোনো ঝগড়া করে না, জামাত শহীদদের স্মরণ করতে ব্যস্ত, শহীদদের সম্মান নিয়ে ব্যস্ত। আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অবদান ছিল, কিন্তু যারা শেয়ার দাবি করতে আসেনি, যারা ক্রেডিট দাবি করতে আসেনি, যারা কোনো সুবিধা দাবি করতে আসেনি, সেই রিক্সা চালক, ভ্যান চালক, বস্তির ছেলে, জামাত তাদের সম্মান করতে ব্যস্ত। আমির জামাত তার বাসভবনে বিভিন্ন চিত্র প্রদর্শনী করেছেন, সেখানে আন্দোলনে নিজেরা যাদের ক্রেডিট দাবি করেন না, আমির জামাত তাদের ক্রেডিট দিচ্ছেন। এবং পুরো জামাত দেখবেন যে 5 আগস্ট মানে শহীদদের স্মরণ করছে, আহতদের স্মরণ করছে, শহীদ পরিবারকে স্মরণ করছে, তাদেরকে রেসপেক্ট করছে। দর্শক, মাহিন সরকারকে রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থানে মারধর করা হয়েছে, এটা আরেকটা কলঙ্কজনক অধ্যায়। সব মিলে বিএনপির এই ক্ষমা চেয়ে পিছু হটা, এটা একটা মাইল ফলক। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেন চিরকাল বিজয়ী এবং শাসক গোষ্ঠীর নিজস্ব সাহিত্য। পেন্সিল দিয়ে লেখা ইতিহাস বারবার মুছে দিয়ে বিজয়ী বীরেরা সবসময়ই নিজেদের মতো করে সত্যকে নতুন রঙে রাঙাতে পছন্দ করে। 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ, কিংবা 90-এর ইরশাদ বিরোধী গণ অভ্যুত্থান থেকে 24-এর রক্তক্ষয়ী বিপ্লব, যে যখনই ক্ষমতার মসনদে বসেছে ইতিহাস লেখার সেই সুবর্ণ কলমটি নিজের পকেটে পুরে নিয়েছে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার সেই নজিরবিহীন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যা ঘটে গেল তা এক কথায় নজিরবিহীন নগ্ন ইতিহাস বিকৃতি তাণ্ডব ও চরম বিশৃঙ্খলা। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু সেই ঐতিহাসিক মঞ্চেই তৈরি হল চরম বিতর্ক আর নজিরবিহীন হট্টগোল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে 24-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম কিংবা লাখো ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী আত্মত্যাগের নামগন্ধও রাখা হয়নি। উল্টো সরকারি অনুদানে তৈরি পুরো প্রামাণ্যচিত্রে দেখানো হলো এই অভ্যুত্থানের নাকি একক নায়ক, একক নির্দেশক এবং এক দফার মূল ঘোষক ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও চিত্রটি প্রদর্শিত হতেই সম্মেলন হলের ভেতরে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। ভুয়া ভুয়া স্লোগানে কেঁপে ওঠে পুরো হলরুম। এক পর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠান বয়কট করে হল ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সভা মঞ্চে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক প্রকার কাটা ঘায়ে নুনের ছিটে দেন। পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে হট্টগোল আরও দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মঞ্চে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে নাটকীয় ও কঠোর সুর শোনা গেল অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের গলায়। বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের সরকারের মন্ত্রণালয়ে তৈরি প্রামাণ্যচিত্রের উপর চরম ক্ষোভ ঝাড়েন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সোজা ভাষায় বলেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়া দৃশ্য নেই, যে ছবিগুলোতে স্বয়ং খালেদা জিয়া নিজেই নেই, যে ছবিগুলোতে রিকশা চালক ও শ্রমজীবী মানুষের রক্তের দাগ নেই, সেটা আর যাই হোক কোনো জুলাই বিপ্লবের ডকুমেন্টারি হতে পারে না। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। তবে একই সাথে তিনি রাষ্ট্রীয় এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির এমন হট্টগোল ও বয়কটের ঘটনাকেও কড়া ভাষায় নিন্দা জানান। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, আপনাদের এই বিশৃঙ্খল আচরণের কারণে আমাদের আমন্ত্রিত বিদেশি অতিথিরা বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে এক জঘন্য এবং বাজে ধারণা নিয়ে অনুষ্ঠান ছেড়ে বের হয়ে গেছেন। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের ডাকে সরকার পড়লে হাসিনা সরকার পড়ার কথা ছিল 2023 সালের 28 অক্টোবর। তারেক রহমানের ডাকে 10 লাখ লোক ঢাকা আসলো। পুলিশ বাঁশি বাজানোর সাথে সাথে 10 মিনিটে 10 লাখ লোক পালিয়ে গেল। নেতা নাকি কর্মীরা আগে পালিয়েছিল, সেটা এখন বড় প্রশ্ন। আরও বড় প্রশ্ন, 10 লাখ লোক কিভাবে 10 মিনিটে পালিয়ে যায়? এরা এসেছিল ক্ষমতার জন্য। একজন মানুষও তারেক রহমানের ডাকে মরতে রাজি হয় নাই। একজনও না, নেতাও না, কর্মীও না। দেখুন, জুলাই আগস্টেও মির্জা ফখরুলকে বারবার বলতে হয়েছে এই আন্দোলন আমাদের আন্দোলন না, এটা বিএনপির আন্দোলন না, আমরা এর সাথে জড়িত না। কারণ জুলাই বিএনপির আন্দোলন হলে কোটি কোটি মানুষ এই আন্দোলনে কখনোই আসতো না। 17 বছরে এক দফা কি তারা কম দিয়েছে? তবে এনসিপি আজ বিএনপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলা এবং নগ্ন বিকৃতির অভিযোগে রাজপথে সোচ্চার হলেও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অভিযোগের তীর সোজা এনসিপির দিকেও ছুড়ছেন। কারণ ইতিহাস বড় নির্মম ও নিরপেক্ষ বিচারে বিশ্বাসী। আজ এনসিপির সাথে যা ঘটছে ঠিক একই কাজ কিন্তু জামায়াত এবং শিবিরের সাথেও ঘটেছে। ডক্টর ইউনূস সরকারের সময়ে যখন এনসিপির নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন, তখন তারাও বিপ্লবের ইতিহাস থেকে ইসলামিক ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে সযত্নে মুছে দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জুলাইয়ের অন্যতম মূল কারিগর এবং সম্মুখ সারির যোদ্ধা সাদিক কায়েমকে ভুয়া সমন্বয়ক বানানোর অপচেষ্টা চালিয়েছিলেন। একই কাজ করেছিলেন আসিফ মাহমুদ। নিজের লেখা বই থেকে কৌশলে সাদিক কায়েমের ছবি বাদ দেওয়া হয়েছিল, কাটছাঁট করা হয়েছিল ঐতিহাসিক বিপ্লবের বাস্তব ছবি। আর যখন বিএনপি ক্ষমতায় এসে নাহিদ ও আসিফকে ইতিহাস থেকে মাইনাস করে তারেক রহমানকে এক দফার সর্বসার্বা বানাচ্ছে, তখন এটি আসলে বাংলাদেশের সেই চিরচেনা নোংরা রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন পুনরাবৃত্তির রূপ লাভ করেছে। ক্ষমতার চেয়ারে যেই বসে সেই রঙিন চশমা চোখে দিয়ে রাজপথের বাস্তব রক্তকে অস্বীকার করে পেন্সিলের টানে ইতিহাস বদলাতে চায়। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কৌশলগত ও ক্ষমতার রাজনীতিতে তারেক রহমান যদি নিজেকে এক দফার মূল ঘোষক বানাতে চান, তাতে জনগণের কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই সরকারের আমলে অর্থাৎ গত 6 মাসে তারেক রহমান তার কথা এবং কাজে এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তিনি 24-এর সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবকে সত্যিকারের হৃদয়ে ধারণ করতে পেরেছেন। তিনি এখনও 24-এর এই অভূতপূর্ব বিপ্লবকে স্রেফ একটি গতানুগতিক রাজনৈতিক আন্দোলন হিসেবে বিভিন্ন বক্তৃতায় বিবৃতিতে বলে আসছেন। সব দলমতের হাজার হাজার শহীদ, শত শত চোখ হারানো এবং পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের তিনি নিজের লোক বলে আপন করে নিতে পারেননি। এমনকি বিএনপির ভেতরের যে 99% সাধারণ কর্মী রাজপথে বুক পেতে রক্ত দিয়েছিল, তাদের মূল্যায়নও আজ তার সরকারের আমলাতন্ত্রের মোটা ফাইলের নিচে চাপা পড়ে গেছে।
তারেক সরকারের বর্তমান ক্যাবিনেট উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী প্যানেলের দিকে তাকালে দেখা যায় জুলাইয়ে রাজপথে খালি হাতে টিয়ার শেল এবং বুলেটের সামনে দাঁড়ানো কোনো সত্যিকারের গণবিপ্লবীর জায়গা সেখানে হয়নি। ফলে আজ রাষ্ট্রীয় ভিডিওতে তাকে এক দফার ঘোষক বানিয়ে কোটি কোটি টাকা খরচ করে প্রামাণ্যচিত্র তৈরি করলেও দেশের সচেতন মানুষের কাছে তা স্রেফ একটি হাস্যকর এবং রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ জুলাই অভ্যুত্থান, ইতিহাসের পাতায় কার ছবি থাকবে আর কার ছবি কাটা পড়বে তা কোনো ক্ষমতাসীন সরকারের স্ক্রিপ্ট বা প্রামাণ্য চিত্র নির্ধারণ করতে পারে না। ক্ষমতার মসনদে বসে তারেক রহমান কি পারবেন জুলাইয়ের প্রকৃত বিপ্লবীদের যথাযথ সম্মান দিতে, নাকি ইতিহাস মোছার এই জঘন্য ও পুরনো খেলায় মেতে বিএনপিও আওয়ামী লীগের পথেই হাঁটবে? বাংলাদেশের সচেতন জনগণ আজ আর বোকা নয়, তারা খুব ভালো করেই জানে সরকারি দলিলে লেখা কৃত্রিম ইতিহাস আর রাজপথে বুকে রক্ত দিয়ে লেখা বাস্তব ইতিহাসের মধ্যকার তফাৎ কতটুকু। এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এরকম ডকুমেন্টারি হলো না। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন। যে দৃশ্য এখানে দেখলাম সেটিতে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে। জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল, কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বই প্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবি নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এরকম ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়ে। কত শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা, হাওয়া থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার, নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করবো, সেই ভুল করলে তার জন্য মাসুলও দেবো, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসে স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ ভুয়া ভুয়া বলে চিৎকার করে, কবে আমরা শিখবো? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্থ হয়েছে। আজকের ঐতিহাসিক ৩৬ জুলাই, যেই দিনটিতে বাংলাদেশের সমগ্র মানুষ থাকার কথা ছিল, ফেসিবাদী যারা ফেসিবাদী আচরণ করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেরকম একটি ঐক্যবদ্ধ দিনে আজকের ফেসিবাদী আচরণ করেছে বর্তমান সরকার এবং বিএনপি। চরম ধৃষ্টতার সাথে আজকের যে দিবসটি পালন করেছে, সেই দিবসে এক পেশে আচরণ করে আগামী বাংলাদেশে জনগণের যে অধিকার, সেই অধিকারকে সম্পূর্ণ ইতিহাস বিক্রি করে তারপরে ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, এবং সেটা আজকের প্রমাণিত হয়েছে। যেই আবু সাঈদের রক্তের কারণে, যেই আবু সাঈদ শাহাদাত বরণ করার কারণে বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে পেয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সেই আবু সাঈদের মতো একজন বীর শ্রেষ্ঠ রাষ্ট্রের নায়ককে যারা তাদের ডকুমেন্টারিতে পর্যন্ত উপস্থাপন করতে পারে না, আমি মনে করি তাদের কোনো ধরনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বলতে কিছু নেই। আপনি যদি বলেন যে মিস্টেক হয়েছে, মিস্টেক কি করে হয়? যেই আবু সাঈদের কারণে আজকের নতুন বাংলাদেশ পেয়েছেন, সেই আবু সাঈদের ছবি থাকবে না, আর আপনি বলবেন ডকুমেন্টারিতে মিস্টেক হতেই পারে। আমি মনে করি এটা মিস্টেক নয়, এটা পরিকল্পিতভাবে আবু সাঈদের ছবি এখানে না দিয়ে এক পেশে এক দলীয় তন্ত্র কায়েম করার জন্য ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আমি পূর্বেও বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে গাধা গর্দভ দিয়ে ভরপুর করা, যে কারণে ওরা এক পেশে আচরণ করে করে আজকের এই সরকারকে বিতর্কিত করছে, এবং সে কারণে আজকের এই সরকার আজকের এই আবু সাঈদের মতো ব্যক্তির ছবি আজকের এই ৩৬ জুলাই ৫ই আগস্টের আমাদের রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে থাকবে না, এবং সেজন্য মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে পর্যন্ত সেখানে বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়। এর চাইতে দুঃখজনক কাজ আর কিছু হতে পারে না। প্রিয় দেশবাসী, আজকে দেখলাম সেই জায়গায় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় এক দফার ঘোষক পর্যন্ত নিয়ে বিকৃত চিন্তা চলছে, যেখানে বিএনপির পেইজে তৎকালীন সময়, সেই সময় এক দফার ঘোষক হিসাবে
তারা পর্যন্ত প্রচার করেছে যে এই এক দফা আন্দোলনের এই মুহূর্তে ঘোষণা দিচ্ছেন সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলামের নাম উচ্চারণ করে তারা পোস্ট করেছে। সেই জায়গায় আজকের এক দফার ঘোষককে পর্যন্ত আপনারা ভিন্ন জায়গায় প্রভাবিত করে ইতিহাস বিকৃতি করে আজকের চরম লজ্জার পরিচয় দিয়েছেন। প্রিয় দেশবাসী, তার চেয়েও দুঃখজনক কথা, ইশরাকের মতো একটা বাজে মানুষ রাষ্ট্রের মন্ত্রী হয়ে, প্রতিমন্ত্রী হয়ে নিজে আজকের সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ সাধারণ ছাত্র, জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় ভাই, তাদেরকে যে ভাষায় সেখানে তিনি শায়েস্তা করার চেষ্টা করেছেন, তিনি বলছেন নিজেদেরকে জাহির করার জন্য এখানে এসেছেন, আপনারা শহীদ পরিবারের জন্য কি করেছেন? আমি ইশরাককে প্রশ্ন করে বলতে চাই, আপনি যাদেরকে বলছেন নিজেদেরকে জাহির করার জন্য এসেছেন, ওই মানুষগুলো রক্ত দিয়ে তারপরে জুলাই যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, আপনি কি করেছেন? আপনি সেখানে মন্ত্রী হয়ে তাদেরকে হুমকি দেন, তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে মাইক কন্ট্রোলে নিতে হয়, আক্তার সাহেবকে গিয়ে মাইক কন্ট্রোলে নিতে হয়। এর চেয়ে দৈন্যদশা আমার চোখে আর কিছুই দেখতে পাই নাই। প্রিয় ভাইয়েরা, আজকের বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই জুলাই বিপ্লব কখনো একক কারো কৃতিত্ব নয়। এই জুলাই বিপ্লবে অবদান রয়েছে সাধারণ ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, আলেম ওলামা, সমগ্র মানুষের অবদান রয়েছে। এই জুলাই বিপ্লবে অবদান রয়েছে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, সকল রাষ্ট্রের যত রাজনৈতিক দল সেই সময়ে যারা শেখ হাসিনার পতন চেয়েছে প্রত্যেকেরই অবদান রয়েছে। আজকে তাদের অবদানকে অস্বীকার করে তারপরে এক পেশে ডকুমেন্টারি তৈরি করে বিতর্কিত কার্যক্রম করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। 2 বছরের মধ্যে যদি জুলাইয়ের আসল ইতিহাসকে আপনারা বিক্রি করতে পারেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই জুলাই নামটাই আপনারা ভুলে যাবেন। আমার একটা কারণে দুঃখ হয়, যারা জুলাই পরবর্তী বাংলাদেশের এই সরকার এসেছে, তারা সবচাইতে বেশি যে দায়িত্বটি পালন করার কথা ছিল সেটা হচ্ছে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা, কিন্তু এই জায়গায় দলীয় রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে আজকে তারা বেহুশ হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি আজকের এই জুলাইয়ের এই আন্দোলনে যারা যারা সম্পৃক্ত হয়েছে, যেই মানুষগুলোর অবদানের কারণেই আজকের এই জুলাই বিপ্লব পেয়েছি, সেই মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয় না, কোণঠাসা করে রাখা হয় এবং তাদের উপরে আক্রমণ করা হয়। গতকালকে থেকে দেখেছি সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার ছাত্রদের উপরে বিভিন্ন প্রকার অত্যাচার করেছে। আবার সেই নতুন করে হেলমেট বাহিনীর জন্ম হয়েছে। এটার মাধ্যমে জুলাইয়ের আসল চরিত্র ফুটে উঠতে পারে না। আপনারা বরং জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন। আপনারা যেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উচিত ছিল, রাষ্ট্রের যার যার অবদান ছিল তার সমগ্র অবদানগুলো আমাদের স্বীকার করা উচিত ছিল, সেটা আমরা না করে আমরা এখন বলছি ভুলভাল করছি। আজকের রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান আমরা দেখেছি, যেই অনুষ্ঠানটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। এর মাধ্যমেই প্রমাণ হয় সরকারের এই দেউলিয়াত্ব যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে এই ছাত্র সমাজের কাছেই আবার তাদেরকে পরাস্ত হতে হবে। আমি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, জুলাই নিয়ে তালবাহানা করবেন না, জুলাই নিয়ে ব্যবসা চলবে না। জুলাই সমগ্র ছাত্র জনতা, জুলাই সমগ্র রাজনৈতিক দল, জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সমগ্র মানুষের অধিকার। অতএব জুলাইয়ের আসল ইতিহাস প্রকাশ করতে হলে আবু সাঈদের কথা বলতে হবে। আসল ইতিহাস প্রকাশ করতে হলে ওই সময়ের সমন্বয়ক, ছাত্র জনতা যারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাসকে সত্যিকার অর্থে স্বীকার করতে হবে। ইতিহাস স্বীকারে কারো কোনো দোষ নেই, ইতিহাস স্বীকারে কারো কোনো ক্ষতি নেই। ইতিহাস বিকৃতি করলে বরঞ্চ আপনারা ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে যাবেন। আজকে জুলাইটাকে বিএনপির পেটের ভিতরে ঢুকাইতে হবে কেন? এই জুলাই কি শুধু বিএনপির অবদান? এই জুলাইতে আপনারা কে কি করেছেন সব জাতি জানে। এমনকি এই জুলাইয়ের সর্বশেষ যখন ঘোষণা হয় তার এক পর্যন্ত অনেকে তো জুলাই স্বীকারই করতে চায় না। তারপরেও আমি বলবো, বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রকার জুলুম, নির্যাতন, অত্যাচার স্বীকার করেছে এবং সেই অত্যাচারের কারণে আজকের আমরা জুলাইয়ের আজকের এই আন্দোলন সফল হয়েছে। আমরা সে কারণে বিএনপি, জামাত বলতে কাউকে ডিভাইডেড করতে চাই না। কিন্তু আজকের যা দেখলাম, একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে কাজ দেখলাম, সরকারের যে কাজ দেখলাম, তাতে আবু সাঈদের মতো ব্যক্তিত্বের ছবি থাকে না। সেখানে জুলাইয়ের এক দফার ঘোষকের নাম বিকৃত করা হয়। এটার চেয়ে লজ্জার কিছু থাকতে পারে না। তার মানে আপনারা এই ছাত্র জনতার আন্দোলনকে মানতে পারেন না, আপনারা স্বীকৃতি দিতে পারেন না, কারণ আপনি ঘোষণা দিতে পারেন নাই। এখন জ্বলছে এই জলাজলি কিন্তু শেখ হাসিনারও ছিল। একসময় শেখ হাসিনা এই ফেসিবাদী আচরণ করত। এই দেশে যা ঘটতো সব কিছু শেখ হাসিনার অবদান। আর যা কিছু মানে এদেশে ঘটতো সেটা তিনি করুক আর না করুক, শেখ হাসিনা ছাড়া আর কিছুই নাই। আজকে বিএনপি যদি সেই পথে হাঁটে তাহলে তারা ভুল করবে। প্রিয় ভাইরা, যেই জুলাইয়ের জন্য আমার দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, যেই জুলাইয়ের জন্য 16টি বছর বক্তব্য দিয়ে আপনাদেরকে উৎসাহ প্রদান করেছি, যেই জুলাইয়ের জন্য মানুষ শহীদ হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, আয়নাঘরে যারা ছিল, আমাদের এই ব্যারিস্টার আরমান, তারপরে আপনার আমান আল আজমি এবং এম ইলিয়াস আলী যিনি গুম হয়ে গিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষদেরকে যদি স্মরণ করতে কারো কষ্ট হয় তাহলে ভুল করবেন।
জুলাইয়ের অবদান কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নেই। এই জুলাইকে নিয়ে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। আজকের রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করে, আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক কন্ট্রোলে নিতে হয়, আজকের এনসিপির আমাদের আক্তার সাহেবকে বক্তব্য দিয়ে মানুষকে প্রশমিত করতে হয়। এর মাধ্যমেই বোঝা যায় বিকৃত ইতিহাস তৈরি করে টিকতে পারবেন না। আপনারা যতই কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেন, এটা বারুদের মতো জ্বলে উঠবে। মিথ্যাচার এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। সত্যিকার ইতিহাসে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অবদান রেখে থাকে, তাকে আমাদের স্বীকৃতি দিতে হবে, অন্তত জুলাইয়ের ওই অভ্যুত্থান পর্যন্ত। আমার আদর্শের ভিন্ন লোক, কিন্তু লোকটা ওদিন আন্দোলন করেছে, তার নাম স্বীকার করার নামই হচ্ছে প্রকৃত ইতিহাস। অতএব ইতিহাসকে যারা বিকৃত করবে, সেই সকল ধান্দাবাজ, চোর, ডাকাত, গুন্ডাদের বিরুদ্ধে আমাদেরকে আগে যেভাবে সংগ্রাম করেছেন আবারও সংগ্রাম করতে হবে। কতগুলো নাপিত বের হয়েছে, 5ই আগস্টের পূর্বে কোনো খবর ছিল না, আন্দোলনের নেতৃত্ব নাই, কাজে কর্মে খবর নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করার জন্য 5ই আগস্টের পর জন্ম হয়েছে। মনে হয় যেন ওই সকল শয়তানগুলো এতদিন কোনো খবর রাখে নাই, এখন দেশপ্রেমিক সেজে গিয়েছে। এইসব বাটমার থেকে সরকারকে উদাত্ত আহ্বান করবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনাকে শ্রদ্ধার সাথে আহ্বান জানাতে চাই, এই সকল বাটপার থেকে দূরে থাকুন। এই সকল বাটপাররা জুলাই বিপ্লবকে বিকৃত করবে এবং বিপ্লবকে বেচে কিনে খাবে। সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাসের পাতায় বিএনপির যতটুকু অবদান ততটুকুই থাকবে, ইতিহাসের পাতায় ওই নাহিদদের যতটুকু অবদান ততটুকুই থাকবে, ইতিহাসের পাতায় জামাত শিবিরের যতটুকু অবদান ততটুকুই থাকবে। ইতিহাস বিক্রি করে শয়তানি করার কোনো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। যেই সকল নাপিতরা সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, ওই নাপিতদের চিরদিনের জন্য বাংলার মস্তক থেকে, এখান থেকে তাড়াতে হবে এবং সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।